হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বিকেইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 5-এর যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো হবসের রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রীয় ক্ষমতার প্রাধান্য। ঠিক আছে, রাষ্ট্রীয় ক্ষমতার প্রাধান্য বা সার্বভৌমত্ব, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে 4th সেমিস্টারের মেজর পেপার 5-এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিক্যাল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল অফার চলছে, যেটা হলো শুধুমাত্র 99 রুপিসে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে মেজর বা মাইনার যে কোনো কোর্স পারচেসে পেয়ে যাবে পুরোপুরি 50% অফ। ঠিক আছে, পুরোপুরি 50% অফ তোমরা পেয়ে যাবে। তো এই সুযোগটা নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো দেখো, সপ্তদশ শতকে ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী থমাস হবস তার বিখ্যাত গ্রন্থ লেভিয়াথানে আধুনিক রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং পরম রাষ্ট্রীয় ক্ষমতার তত্ত্ব উপস্থাপন করেছেন। আধুনিক রাষ্ট্রের যে সার্বভৌমত্ব তত্ত্ব এবং পরম রাষ্ট্রীয় ক্ষমতার যে তত্ত্ব তিনি এই যে গ্রন্থটা লেখা আছে লেভিয়াথান, এখানে তিনি উপস্থাপন করেছিলেন। ঠিক আছে, ইংল্যান্ডের গৃহযুদ্ধের রক্ত হয়ে পটভূমিতে দাঁড়িয়ে হবস উপলব্ধি করেছিলেন যে সমাজকে বিশৃঙ্খলা এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে, সমাজকে যদি বিশৃঙ্খলার হাত থেকে এবং ধ্বংসের হাত থেকে যদি রক্ষা করতে হয় তাহলে একটি পরম এবং অবিভাজ্য রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন, যেই ক্ষমতাটা পরম হবে এবং সেটাকে যেন কখনো বিভাজন করা না যায় এমন ক্ষমতার প্রয়োজন হবে। তার এই তত্ত্বকে পরম রাষ্ট্রীয় ক্ষমতা প্রাধান্য বা সার্বভৌম তত্ত্ব বলে অভিহিত করা হয়েছে। তো লেভিয়াথান গ্রন্থে তিনি বলেছেন যে সার্বভৌমত্ব এবং পরম রাষ্ট্রীয় ক্ষমতা তত্ত্ব উপস্থাপন তিনি করেছিলেন। ঠিক আছে, তো এই রাষ্ট্রতত্ত্ব হলো পরম রাষ্ট্রীয় ক্ষমতা প্রাধান্য বা সার্বভৌম তত্ত্ব হিসেবে পরিচিত। তো হবসের সার্বভৌম রাষ্ট্রীয় ক্ষমতার বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে দেখো। প্রথম যে বৈশিষ্ট্য আমরা এখানে দেখবো সেটা হলো পরম এবং অসীম ক্ষমতা। ঠিক আছে, তো পরম হলো কি দেখো, হবসের রাষ্ট্র বা সার্বভৌম শাসক হলেন আইনের উৎস। ঠিক আছে, হবসের রাষ্ট্র বা সার্বভৌম যে শাসক তিনি হলেন আইনের প্রধান উৎস, তার উপরে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আইনের যে শাসক যে থাকবে, সার্বভৌম শাসক বা রাষ্ট্রের যে শাসক তার সেই হলো মেন আইনের উৎস এবং তার উপরে কোনো আইন নেই বা কোনো বাধ্যবাধকতা নেই। তিনি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য নন, তার উপরে কেউ নেই বা তাকে কারো জবাবদিহি করতে হতো না। ঠিক আছে, বাধ্য নন তিনি। রাষ্ট্রের তৈরি আইন হলো নাগরিকদের জন্য ন্যায় এবং অন্যায়ের চূড়ান্ত পরিমাপক। তো রাষ্ট্র কর্তৃক যে আইন প্রণয়ন করা হতো বা সম্রাট কর্তৃক যে আইন প্রণয়ন করা হতো সেটাই হলো সেখানকার নাগরিকদের জন্য ন্যায় এবং তাদের সার্বিক উন্নতির জন্য সেটাই হচ্ছে চূড়ান্ত পরিমাপ হিসেবে থাকতো। ঠিক আছে, নেক্সট যে বৈশিষ্ট্যটা এখানে রয়েছে সেটা হলো অবিভাজ্য এবং হস্তান্তর অযোগ্যতা। ঠিক আছে, বা হস্তান্তরযোগ্য নয় এমন। তো হবসের মতে রাষ্ট্রীয় ক্ষমতাকে ভাগ করা যায় না, রাষ্ট্রীয় ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতাকে কিন্তু কখনোই বিভক্ত করা যায় না। ক্ষমতা ভাগ করার অর্থ হলো রাষ্ট্রকে দুর্বল করা, পুনরায় গৃহযুদ্ধের পরিবেশ ডেকে আনা। কেউ যদি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে যদি বিভক্ত করে দেয় তার মানে হলো পুনরায় গৃহযুদ্ধ ডেকে আনা।
সার্বভৌম ক্ষমতার হাত থেকে কোনো অংশ কেড়ে নেওয়া বা অন্য কাউকে হস্তান্তর করা হলো সম্ভব নয়। ঠিক আছে, কখনোই এই সার্বভৌম ক্ষমতাকে অন্য কারো হস্তান্তর বা অন্য কাউকে দিয়ে দেওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। তিনি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত করার পক্ষপাতী ছিলেন। সমস্ত ক্ষমতা, আইন বিভাগের, শাসন বিভাগের এবং বিচার বিভাগের সমস্ত ক্ষমতা যেন একজনেরই হাতে থাকে, সেটার তিনি পক্ষপাতী ছিলেন এখানে। ঠিক আছে, নেক্সট যেটা বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হলো আইনের ঊর্ধ্বে শাসক। তো আইনের ঊর্ধ্বে শাসক বলতে এখানে বোঝানো হয়েছে সার্বভৌম শাসক নিজেই যেহেতু আইনের স্রষ্টা, মানে যে শাসক সার্বভৌম নিজেই যেই সমস্ত আইনগুলো তৈরি করে তিনি নিজেই আইনের ঊর্ধ্বে। ঠিক আছে, যে শাসন বা যে আইনগুলো তৈরি করে বা যিনি আইনের স্রষ্টা তিনি হলেন আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রের কোনো আইনই তাকে স্পষ্ট করতে পারে না। ঠিক আছে, কোনো আইনই তাকে স্পষ্ট করতে পারবে না যে এই আইনগুলোকে তৈরি করেছে, বা তার উপর কোনো বিধিনিষেধ আরোপ করতে পারবে না। আচ্ছা, তারপরে যে বস্তু রয়েছে চার্চ বা ধর্মের উপর প্রাধান্য। তো দেখো, হবস তার গ্রন্থে স্পষ্টভাবে জানিয়েছেন যে ধর্মীয় বা আধ্যাত্মিক ক্ষমতা কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতার সমকক্ষ হতে পারবে না। ধর্মীয় ক্ষমতা বা যে কোনো ধরনের আধ্যাত্মিক ক্ষমতা কখনই রাষ্ট্রের উপরে হতে পারবে না। ঠিক আছে, বা সমকক্ষ হতে পারবে না। চার্চ বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অধীনে থাকবে। যতগুলো চার্চ থাকবে বা যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে সমস্ত কিছুই কিন্তু রাষ্ট্রের অধীনে থেকে কাজ করবে, এবং রাষ্ট্রের প্রধানই হবেন ধর্মের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা। রাষ্ট্রের যে প্রধান, যিনি সমস্ত নিয়ম কানুন তৈরি করেছেন, তিনিই হবেন ধর্মের চূড়ান্ত ব্যাখ্যাকার। ঠিক আছে, তার উপরে কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠানগুলো বলো, চার্চগুলো, কেউই কিন্তু তার উপরে যেতে পারবে না। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।